যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়ারও ছায়া ছিল যদি মিছে হুমায়ুন ফরিদীকে কেন তার স্ত্রী তালাক দিয়েছিল? হুমায়ুন ফরিদীর কোন কথায় তার স্ত্রী আত্মহত্যা করে? আর হুমায়ুন ফরিদীর যে কথা আজও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ভাইরাল, নায়িকারা হুমায়ুন ফরিদী সম্পর্কে যে ভয়ঙ্কর গোপন তথ্যগুলো দিল, আর হুমায়ুন ফরিদীর কোন কথা বাংলাদেশের আলেম সমাজরা পর্যন্ত খুশি মনে মেনে নিয়েছে। বন্ধু, আজকের এই ভিডিওতে হুমায়ুন ফরিদী সম্পর্কে এমন কিছু গোপন তথ্য আপনাদেরকে জানাবো, যা জানার পর সত্যিকার আপনি তাকে নিয়ে গর্ব করবেন। কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে ভারতবর্ষ নাগরিকত্ব দিতে চেয়েছিল, কিন্তু তিনি দেশের জন্য নেয়নি। চলুন জেনে নেওয়া যাক। যখন তার তালাক স্ত্রী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি যা বললেন, আপনার জীবনে সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না। কেন? এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ আমি কোনো অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক। কারণ উনি একসময় আমার স্ত্রী ছিলেন, সেটা আমি সবসময় মাথায় রাখি। আর হুমায়ুন ফরিদীর যে কথাটি সোশ্যাল মিডিয়ায় এখনো তোলপাড় ভাইরাল, কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। ধূমপান নিয়ে যখন হুমায়ুন ফরিদীকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি যা বললেন, আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করে না। সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে, ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকমই। আসলে আমি ধূমপান করি, এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি জেনে শুনে তারপরও কি আমি ওই ক্ষতি যেটা করছে, আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে, আমি তাও কন্টিনিউ করে যাব? দেখো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না, তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না। সেটা তোমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে, আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই। হুমায়ুন ফরিদীর স্ত্রী তার সম্পর্কে যে ভয়ঙ্কর তথ্যগুলো ফাঁস করলেন। সুবর্ণাপা আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা এবং নির্মাতা হুমায়ুন ফরিদী। তিনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ অবশ্যই, কিন্তু আপনার অনেক ভালো বন্ধু, সহকর্মী, আপনি সহধর্মিণীও ছিলেন 22 বছর। একটা প্রথমে একটা কথা বলেছ, ভালো বন্ধু, বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন যদি বলো কেন, অনেক কারণ। আর হুমায়ুন ফরিদী যেহেতু আর আমাদের মাঝখানে নেই, সো ওনার সম্পর্কে কোনো কথা বলাটা শোভন হবে না, কারণ ওনার পক্ষটি উনি সমর্থন বা ওনার কথাটি বলার স্পেসটি যেহেতু নেই, সুতরাং ওনার সম্পর্কে আমি বলতে চাই না। কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি আর ফরিদী উই আর ফ্রেন্ডস ফার্স্ট। আমরা ঢাকা থিয়েটার করেছি দীর্ঘদিন, তারপরে ফরিদীর সাথে আমার প্রণয় এবং পরিণয়, এবং 22 বছর কিন্তু অনেক সময়, অনেক দীর্ঘ একটি সময়, তাই না? সুতরাং কোথাও একটি তার ছিঁড়ে গিয়েছিল। তো স্মৃতিকে ধরে রাখা ভালো। আর সম্পর্কের জায়গাটা কেমন হবে যে যদি এটা ওয়ার্কআউট করছে না তাহলে করছে না, একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে
যদি আলাদা হয়ে গিয়ে সম্মান করা যায় দুজন দুজনকে, কি সমস্যা? জীবন তো মানুষের একটাই জীবন। এবং ওই ক্লিশেড কথাই বলতে হয় যে জীবনটাকে সুন্দর করা দরকার। জীবন হচ্ছে এগিয়ে চলার নাম। জীবনের অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় মানুষ পিছনে ফেলে এগিয়ে যেতে হয় শুধুমাত্র জীবনের কারণে, তাই না? হুমায়ুন ফরিদি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় শিল্পী। হুমায়ুন ফরিদি তার উইটের জন্য প্রসিদ্ধ, তোমরা জানো। মানে কথা মাটিতে। সন্ধি কখনো মিট করেছো ফরিদিকে? একবার কোন এক শুটিং এ। আচ্ছা, আমি এদেরকে বলছি, এত উইটি একটা মানুষ, সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি জীবনে আমাদের বন্ধুত্বটি নষ্ট হয়ে গিয়েছিল। তো সম্মানটা অটুট রাখবার জন্যই মনে করো আলাদা। আর হুমায়ুন ফরিদির স্ত্রী কেন তাকে তালাক দিয়ে ছেলে চলে গিয়েছিল, কি ঘটেছিল সেই দিন, তা জানবো এখন। 1980 সালে হুমায়ুন ফরিদি ভালোবেসে বিয়ে করেন চাঁদপুর জেলার মিনুকে। বছর না গড়াতেই নতুন অতিথি আগমন ঘটে মিনুর গর্ভে। 1 বছরের মাথায় জন্ম নেন নতুন অতিথি ফুটফুটে সেই মেয়ে, নাম রাখা হয় দেবযানী। ঠিক 1984 সালে হঠাৎ করে তালাক দেন মিনুকে। মিনু যেন আকাশ থেকে পড়ে যান। পরে জানতে পারেন ফরিদি অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে ভালোবাসেন, সেই জন্যই তাকে তালাক দিয়েছেন। শেষ বিদায়ের দিনে ফরিদি যখন বাসা থেকে বের হয়ে আসছিলেন, তখন অবুঝ সন্তান বারবার বাবার দিকে ফ্যাল করে চেয়েছিলেন। 3-4 বছর বয়সী দেবযানী আর চাতক পাখির মতো চেয়েছিলেন ফরিদির দিকে, আর অঝরে কাঁদছিলেন মিনু। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? তার কিছুদিন পরেই ফরিদি বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। একদিকে মিনুর চোখের পানি অঝরে ঝরছে, আর অন্যদিকে সুবর্ণা ফরিদির সঙ্গে বাসর করছে। এজন্য এক সিনেমার গল্পকে হার মানায়। অথই সাগরে জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে যায় মিনুর জীবনে। কোলে অবুঝ শিশু দেবযানীকে নিয়ে যুদ্ধে নেমে যান মিনু। অনেক চড়াই উতরাই পার হয়ে মিনু তার মেয়ে দেবযানুকে মানুষ করেন। আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। ঠিক 24 বছর পর হঠাৎ করে সুবর্ণা মোস্তফা ফরিদিকে তালাক দেন। তালাকের নোটিশ পেয়ে হার্ট অ্যাটাক করে বসেন, যেমনটি কারেন্ট শক দিলে যা হয়। এক ছাদের নিচে তোমার সাথে আর থাকতে চাই না। যেমনটি ঘটনা ঘটেছিল মিনুর জীবনে, ঠিক তেমনটি ঘটনা ঘটলো ফরিদির জীবনে। সুবর্ণা মোস্তফা যেদিন বাসা থেকে চলে যাচ্ছিলেন, তখন ফরিদি চাতক পাখির মতো ফ্যাল করে তাকিয়েছিলেন সুবর্ণার দিকে, যেমনটি তাকিয়েছিলেন ফরিদির প্রথম স্ত্রী মিনু। যখন ফরিদি মিনুকে ছেড়ে যাচ্ছিলেন, ঘটনাটি যেন পুনরাবৃত্তি ঘটলো আবারও। ফেলিউর শব্দটা আমার এই জীবনে কোনোদিন পিছু ছাড়েনি। এরপর ফরিদি যখন জানলো সুবর্ণার নাট্য নির্মাতা বদরুল আলম সৈদিকে বিয়ে করলেন 2008 সালে 15 জুলাই, তখন ফরিদি আবারও কারেন্ট শক খেলেন। ফরিদি পরপর 2 বার হার্ট অ্যাটাকে খুবই অসুস্থ হয়ে পড়েন। সারাক্ষণ এর আড়ালেই পড়ে থাকি। তখন এগিয়ে আসেন সেই ছোট্ট শিশু দেবযানী, ফরিদির একমাত্র মেয়ে। অসহায় বাবার পাশে এসে দাঁড়ান, দিনরাত বাবার সেবা করতে থাকেন, কিন্তু শোকে কাতর হয়ে ধুকে মারা যান 2012 সালে 13 ফেব্রুয়ারি। মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও। আরে ভাগ্যর কি নির্মম পরিহাস! ফরিদি মিনুকে যেন ভালোবাসার মূল্য দিয়েছিলেন, যেমন মূল্যটি উপহার পেয়েছিলেন সুবর্ণার কাছ থেকে। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, কাউকে ঠকিয়ে কেউ কি জিততে পারে? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর এখন আমরা জেনে নেব হুমায়ুন ফরিদির সেই ইন্টারভিউ, যেটা তিনি মৃত্যুর আগে দিয়েছিলেন। বন্ধুরা, চলুন তা দেখে নেওয়া যাক। হ্যাঁ, এটা আমার সামনে ফোনটা এসেছিল। ও প্রথম ফোন করে বললো যে আমি আপনার ভক্ত। হ্যাঁ, তো আমি বললাম যে হ্যাঁ বলেন। বললো যে না, আপনি আমাকে তুমি করবেন, আমি ছোট। আমি হ্যাঁ বলো। বলে আমি প্রেগনেন্ট। তো আমি হতভম্ব, আমি কি বলবো? আমি বললাম তুমি প্রেগনেন্ট, মানে কোনোভাবে তো আমি দায়ী না সেজন্য। তো এরকম আমি চুপ করে আছি। বললো যে আমার সন্তান হবে আগামী 2 মাসের মধ্যে। তো আমরা যে হ্যাঁ ঠিক আছে। বলে যে আমরা কিন্তু জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে। আমি বলছি সেটা ভালো। বললো যে আমি চাই যে আমার সন্তানের নামটা আপনি রাখবেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখবো। তারপর তো তোমার সেটের মধ্যে ফোন আসলো। হ্যাঁ, আমাদের সেটে ফোন এসেছিল। আমার এই লিংকটা আনার কারণটা হচ্ছে যে এই যে একটা মানুষ
তার সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, তার সন্তানের নাম রাখবে, অনেক ধরনের প্রিপারেশন থাকে। সে আপনার কাছে জিজ্ঞেস করেছে নামটা রাখা, মানে তখন কিরকম লাগে? অ্যাকচুয়ালি দর্শকদের যে এই ধরনের উদ্ভট ভালোবাসা, আরো অনেক ধরনের মানে কিরকম উদ্ভট উদ্ভট মানে পরিস্থিতিতে ফোন আসে, তুমি কল্পনা করতে পারবে না, সেগুলো বলাও যাবে না তোমার। এবং ভালো লাগে যে তা আমি ওর বলে দিই, আমি কিন্তু ডাক নামটা রাখবো, আসল নামটা তোমরা রাখবে। আচ্ছা আচ্ছা, আমি এরকম অনেকের নাম রেখেছি। ওকে দর্শক, এই পুরো ইনফরমেশনটা ছিল আমার জন্য একেবারেই নতুন এবং আমার মনে হয় আপনাদের জন্য নতুন। অনেকের নামই রেখেছেন ফরিদি ভাই, নতুন একটা ইনফরমেশন পেলাম। এবার বলেন, প্রেম শব্দটার অর্থটা কি আপনার কাছে? প্রেম যে একটা ছেলেতে মেয়েতে হবে আমার কোনো কথা নেই। তুমি হয়তো বাড়িতে একটা গাছে পরিচর্যা করো, তার সঙ্গে তোমার প্রেম হতে পারে। বা তুমি একটা কলমটা তোমার পছন্দ, তাই না, ওইটা প্রেম। আমি একটা উদাহরণ দিই তোমাকে। ধরো তোমার একটা কলম আছে, তুমি ট্রাভেল করছো ট্রেনে বা প্লেনে, সেম একটা কলম তুমি যদি আরেকটা লোকের কাছে দেখো, তুমি কিন্তু তার সঙ্গে এক ধরনের ইন্টিমেসি ফিল করবে। প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম। প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে, তাই না। প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রে সবচাইতে বেশি ছাড় একজন আরেকজনকে দেবে। কম্প্রোমাইজটা থাকতে হবে। হ্যাঁ, কম্প্রোমাইজটা থাকতে হবে, রেসপেক্টটা থাকতে হবে, আর ভালোবাসা তো মাস্ট। ভালোবাসা তো থাকতে হবে। তো বন্ধুত্বটা তাহলে কি? বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুত্বের তো কোনো বয়স নেই। বন্ধুদের কোনো বয়স নেই। আর বন্ধুরা কখনো ছেড়ে যায় না। পৃথিবীতে সবাই চলে যাবে। আমার মেয়ের বিয়ে হয়ে গেল কিছু, সে আমাকে ছেড়ে চলে গেছে। সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। আমরা যে নতুন আমি ইরেশের একটা নাটক করে আসলাম কিছুদিন আগে কক্সবাজারে। ওখানে এই সংলাপটা পড়ে আমি খুবই মুগ্ধ। আমি ইরেশকে বললাম যে তুমি এরকম চমৎকার সংলাপ লিখেছ। ইরেশ জাকিরের লেখা। আচ্ছা। তো ওখানে সংলাপ ছিল যে সবাই চলে যায়, তখন আমি বলি শুধু বন্ধুরা ছাড়া। আরো একটা জিনিস, আমিও মানে এটা এখন আজকে রিয়েলাইজেশনে আসবে যে হ্যাঁ, সবাই ছেড়ে যায়, বন্ধুরা ছাড়া। আপনার লাইফে এরকম বন্ধু তো অনেক এসছে, তো একটা বেস্ট ফ্রেন্ড থাকে না, সেটা কে? আমার বেস্ট ফ্রেন্ড থাকে সুইডেন, ওর নাম মানিক। আচ্ছা। তারপর আমার আরেকটা ফ্রেন্ড আছে লন্ডনে থাকে, ওর নাম জিলানি। আচ্ছা। ঢাকায় আমার ফ্রেন্ড আছে ইব্রাহিম, রিয়াজুল। কিছুদিন আগে আমার বন্ধু মারা গেছেন, দুইটা বন্ধু মারা গেছে আমার। একটু মোহাম্মদ জুবাইর লিখতো, ও থাকতো ডায়ালিসে। আর একটা বন্ধু মন্টু, আমার খুব কাছের বন্ধু ছিল, ও কিছুদিন আগে চলে গেছেন, খুব কষ্ট পেয়েছি। তো এই যে বন্ধুর মানে অভাব তো ফিল করেনি, যে বিদেশে আছে যে দুজন বন্ধু, তো তাদের সাথে কি মানে যাওয়া হয়, তাদের সাথে দেখা করতে? হ্যাঁ, আমি স্টকহোম গিয়েছি এই পর্যন্ত 6 বার। শুধু বন্ধুর সাথে দেখা? শুধু বন্ধুর সাথে দেখা করার জন্য। মানুষ জিজ্ঞেস করে কি প্রোগ্রাম আসছেন, আমরা বন্ধুর সঙ্গে দেখা করতে আসছি। ওর হতভম্ব তাকিয়ে থাকে। আচ্ছা, এই যে কাজের সুবাদে অনেক বিদেশে ভ্রমণ হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে, সবচাইতে ফেভারিট স্পট কোনটি? স্টকহোম। সেটা কি শুধু বন্ধুর কারণে নাকি আসলে না, শহরটাই খুব গোছানো। আচ্ছা, খুব সুন্দর শহর। আচ্ছা। 18টি ব্রিজের উপরে টোটাল স্টকহোম সিটি। আমার আরো অনেক প্রশ্ন জমে আছে, প্রশ্নের এই ঝুলিটা আছে, তো আমি আবারও ফিরে আসবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবেন না, আর একেবারেই চ্যানেল সোয়াপ চলবে না। তার কারণ হচ্ছে আমার কাছে এত প্রশ্ন আছে। ফিরে আসছি প্রশ্নগুলো নিয়ে। যেভাবে কাপড় পরতে আমার ভালো লাগে, দ্যাট ইজ মাই স্টাইল, যে আমি কখনোই শার্ট ইন করি না। আবারও ফিরে এলাম, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার বাংলা ভিশনের পর্দায় লিজান মেহেদি আমার আমিতে। কথা বলছিলাম হুমায়ুন ফরিদির সাথে। এবার একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনে যারা অভিনয় করছে, আমি নিজের কথাও বলবো, যে মঞ্চের কথা বলছিলেন যে তুমি যদি কখনো মঞ্চে অভিনয় করো তাহলে বুঝতে পারবে। তখন মনে হচ্ছিল যে যদি মঞ্চে অভিনয় করতে পারতাম। জানি হয়তো সেটা সম্ভব হবে না, কারণ সময় আমাদের এখন যে মেকানিক্যাল একটা লাইফ। তোমার কেন মনে হচ্ছে হবে না? তুমি অ্যাট লিস্ট একটা গিভ ইট ট্রাই। হ্যাঁ, সেটা আমি অনেক চেষ্টা করেছি ভাই। যেটা হয় যে আমরা এখন খুব মেকানিক্যাল লাইফ মানে লাইফটাকে লিড করি না, যে খুব ব্যস্ততা, সবসময় অনেক কাজ, অনেক বেশি। আমার কেন জানি মনে হয় আমাদের চাওয়াটা অনেক বেশি, আমরা কতটুকু দিতে পারছি সেটার থেকে আমাদের চাওয়াটা অনেক বেশি। দেখো, চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নাই।
সেটাই আমি কোনো আসছিলাম। জিনিসই কিন্তু আটকে থাকে না, জি। জীবন তার মতো করে চলবেই, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। সেটাই বলছিলাম যে এই জেনারেশনের যে নতুন অভিনেতা অভিনেত্রীরা আছে তাদেরকে মানে আমরা তো ডেফিনেটলি আইডল হিসেবে মানবো আমাদের সিনিয়র কাউকে, যে একদিন দর্শক কিংবা পুরো মানুষ আমাদেরকে এভাবে যে বলেন না যে শুধুই ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা, এরকম ভালোবাসা আমরাও পাবো। তাদের উদ্দেশ্যে কি বলবেন? মন দিয়ে কাজ করো, ফাঁকি দিও না। আর মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট। ডেডিকেশন সব মানে তুমি প্রথম হচ্ছে না বুঝে কাজ করো না, তুমি যেই শটটাই দাও না কেন সেটা বুঝে দাও এবং মন দিয়ে কাজ করো। দেখো সাফল্যের প্রথম হচ্ছে পরিশ্রম, একাগ্রতা। এই দুটো জিনিস হলে যদি থাকে তোমার, সাফল্য তোমার কাছে আসবেই বাধ্য। অভিনয় ক্ষেত্রে মানে একটা প্রজেক্টে কাজ, যেমন নাটক, সিরিয়াল, সিনেমা যেটাই হোক না কেন, সেখানে কাজ করার ক্ষেত্রে কি মনে হয় যে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া সবচেয়ে বেশি? মেকার নাকি স্ক্রিপ্ট, নাকি আমার কতটুকু ওখানে প্রিভিলেজ আছে, আমার কতটুকু ওখানে ভ্যালু আছে, সেটা? অল অফ দেম, সবকিছুই। ধরো স্ক্রিপ্টটা খুব ভালো, ডিরেক্টর ভালো না, কোনো কাজ করার কোনো লাভ নেই। বা ডিরেক্টর খুব ভালো, স্ক্রিপ্ট খুবই বাজে, সেখানে অভিনয় করে কোনো লাভ নেই। সেখানে তুমি করতে পারো হয়তো, মানে যেমন তোমার বিশ্ববিদ্যালয়ে থার্ড ক্লাস পাওয়া এবং ফার্স্ট ক্লাস পাওয়া খুবই কঠিন, এক্স্যাক্টলি। সেকেন্ড ক্লাস তুমি পাওয়াই। শুধু ভালো ডিরেক্টরের খারাপ স্ক্রিপ্ট তুমি করতে পারো, কিন্তু খারাপ ডিরেক্টরের যত ভালো স্ক্রিপ্ট ওইটা করে আসলে কোনো লাভ হয় না, বরঞ্চ ক্ষতি হয়। বিশ্ববিদ্যালয়ের কথা থেকে আসি, যে আপনি ইকোনমিক্সে মাস্টার্স করেছেন, তারপরে অভিনেতা, আমাদের সামনে আপনি একজন অভিনেতা হুমায়ুন ফরিদী, নট ইকোনমিস্ট হুমায়ুন ফরিদী। এটা কেন? ইকোনমিক্সে আমার কিচ্ছু মনে নেই, আমার শুধু সেইজ ল মনে আছে, আচ্ছা। সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। এছাড়া ইকোনমিক্সের কিচ্ছু মনে নেই আমার। আমি বেসিক্যালি তো অভিনেতা হতে চেয়েছি, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে, এবং অভিনেতা আমি হয়েছি বা হওয়ার চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকি অভিনয়টা করতে চাই। আর হুমায়ুন ফরিদী যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন? আই ডোন্ট নো, কি হতাম বলে তোমার মনে হয়? ইকোনমিস্ট হতে পারতেন না ডেফিনেটলি। আমার কাছে মনে হয় যে ব্যবসায়ী হতেন। ব্যবসা আমাকে দিয়ে হবে না, আমি বুঝি না জিনিসটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানি। টাকা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, যদিও অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমার এটা বলা উচিত না, বাট আমি টাকাটা খুব ভালো বুঝি না। আমি জীবনে প্রচুর টাকা আর্ন করেছি, প্রচুর, তুমি কল্পনা করতে পারবে না কত টাকা আর্ন করেছি। কিন্তু আলটিমেটলি যে টাকা আর্ন করে যে মানুষের যে একটা প্ল্যানিং থাকে সেটা কখনো ছিল না। আমি তো অনেক দূরবর্তী প্ল্যান করতে পারি না, আচ্ছা। আমার খুব শর্ট টার্ম প্ল্যান, 2 মাস, এই আগামী 2 মাস কী করবো, এর বেশি না। এবার একটা জিনিস জিজ্ঞেস করি, স্বপ্ন তো দেখতে ডেফিনেটলি সবারই ভালো লাগে এবং খালি চোখে অনেকে স্বপ্ন দেখে। স্বপ্নের রং কি আপনার কাছে? স্বপ্নের রং, সবগুলো রঙই তো স্বপ্নের। স্বপ্নের সব রং। এবার আরেকটা প্রশ্ন, হুমায়ুন ফরিদী কি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট? এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট। হুমায়ুন ফরিদীর সবচাইতে প্রিয় খাবার কি? মাছ। মাছ? কি মাছ? এনি ফিশ আদার দেন বোয়াল, হ্যাঁ। কালীবাউস, পুঁটি। রান্না করতে পারেন? হ্যাঁ। তাই? আবার নিজে রান্না করে খাওয়া হয়? হ্যাঁ, মাঝে মাঝে করি। আচ্ছা। এই গরমের জন্য করতে পারি না, শীতকালে রান্না করি। আচ্ছা। আর যখন কাজ থাকে না, যেমন শুটিং নাই কিংবা কোনো কাজ নাই, তখন বাসায় বসে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? সিনেমা দেখা। সিনেমা দেখেন। আচ্ছা, সিনেমা দেখেন। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা? গোলাম মুস্তাফা। আচ্ছা। তারপরে ধরো আমাদের শতাব্দীকে আমার খুব পছন্দ। আচ্ছা। তারপরে মিলনকে ভাল লাগে, আসলে সবাইকে ভাল লাগে। সবাই অত্যন্ত চমৎকার কাজ করে, মাঝে মাঝে খুব খারাপ কাজ করে। এটা আমার মনে হয় সব অভিনেতারই করে। প্রত্যেকটা আর্টিস্টের একটা আইডল থাকে, তো আপনার আইডল কে ছিল যখন আপনি অভিনেতা হতে এসেছিলেন? দিলীপ কুমার। দিলীপ কুমার। দিলীপ কুমার কোন জিনিসটা ভালো লাগতো? অভিনয়। আর মানে একটা জিনিস আমি খুব হতাম যে ওরকম একটা মিনমিনে গলা তার, সে কি করে মানে ভারতবর্ষের এতগুলো মানুষের মনের মধ্যে শ্রেষ্ঠ জায়গাটা করে নিল, এটা আমার খুবই অবাক লাগে আমার কাছে। আচ্ছা, হুমায়ুন ফরিদী কি স্টাইলিশ? আই এম স্টাইলিশ ইন মাই ওন ওয়ে। কে? আচ্ছা, তো স্টাইলের সংজ্ঞাটা কি? শুধু ওন ওয়েতে স্টাইলিশ হলে সে স্টাইলিশ, এটাই? না, স্টাইলটা হয় কি, স্টাইলটা আমি যেটা বিশ্বাস করি, দেখো স্টাইল বা ফ্যাশন এটা আমার বিষয় না, এটা আমি ভালো বুঝিও না।
আমি যেটা মনে করি যে যেভাবে কাপড় পরতে আমার ভালো লাগে, দ্যাট ইজ মাই স্টাইল। যে আমি কখনোই শার্ট ইন করি না, আচ্ছা খুবই কম, রেয়ার। তবে আমি হাতের কিন্তু এইভাবে গুছিয়ে কিন্তু গুটিয়ে রাখি না। আচ্ছা এটা তুমি আমার স্টাইল বললে স্টাইল না বলে না, কারণ আমি ওই রকম অতক্ষণ সময় ধরে ভাঁজ করে করে ওই সৌন্দর্যের আমার মনে হয় যে খুব একটা প্রয়োজন আছে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবেন না আর একেবারেই চ্যানেল সোয়াপ চলবে না, তার কারণ হচ্ছে আমার কাছে এত এত প্রশ্ন আছে। ফিরে আসছি প্রশ্নগুলো নিয়ে। দেখো, অভিনয়টা আমার কাছে ইটস লাইক এ প্রেয়ার। এটা আমার কাছে প্রার্থনার মতো একটা জিনিস। আবারও ফিরে এলাম, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার বাংলা ভিশনের পর্দায় লিজান মেহেদি আমার আমিতে। কথা বলছিলাম হুমায়ুন ফরিদির সাথে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আবৃত্তি। আপনি আবৃত্তি করেন অনেক ভালো। আমি আবৃত্তি করি, আসলে আবৃত্তি আমার বিষয় না। আবৃত্তি শুনতে পছন্দ করি, বন্ধুদের সঙ্গে করতে পছন্দ করি, আচ্ছা, কিন্তু আবৃত্তি যে একেবারে ক্যাসেট করবো প্রতি বছর ওরকম না। আচ্ছা, এবার আমরা শম্ভু মিত্র এবং গোলাম মোস্তফা সম্পর্কে একটু জানতে চাইব। গোলাম মোস্তফা তো ওনার মতো মানুষ আমি খুব কাছ থেকে দেখেছি, তো ওনার মতো মানুষ বলতে পারছি আমি ওনার মতো হতে চাই। হয়তো এই এক জীবনে পারবো না আমি। উনি যেমন জ্ঞানী, যেমন বিচক্ষণ, যেমন রসবোত্তার, এবং মানে পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে উনি জানেন না। ধরো আমি একটা বিপদে পড়ে গেলাম বা আমি একটা শব্দ খুঁজছি, তাকে ফোন করলাম, ফোন করে বলার পরে উনি বললেন যে বিষয়টা তো আমি জানি না, দাঁড়াও দেখছি বলে আধা ঘন্টা পর ফোন করে পুরো জিনিসটা বলে দিলেন। ওটার সঙ্গে রেফারেন্স হিসেবে আর যা যা দরকার সব বলে দিতেন সবকিছু। আমার একদিন হঠাৎ মনে হলো, আচ্ছা তুমি কি পাপের ইংরেজি কি? সিন। কিন্তু পুণ্যের ইংরেজি কি জানো? আমি তুই হয়ে গেলাম। তো আমি ফোন করলাম মুস্তফা সাহেবকে রাত্র 11টার সময়। আমি বলছি, বাবা পাপ ইংরেজি সিন? বললো যে হ্যাঁ। বলে পুণ্য ইংরেজি কি? উনি বলেন পাইটি। পাইটি? হ্যাঁ, মানে পাইটি মানে বলে হি ইজ এ পায়াস ম্যান। আচ্ছা, উনি ধার্মিক লোক। ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা যখন নাউনে আনবা তখন একটা পাইটি হবে। কোন জিনিসটা, কোন মানে ইয়েটা আপনার খুব বেশি মনে পড়ে? ওনার অভিনয়, ওনার ব্যক্তি জীবন, ওনার ধৈর্য, ওনার আবৃত্তি, ওনার আসলে ওনার সবই, পুরোটাই। আচ্ছা, এবার শম্ভু মিত্র সম্পর্কে একটু জানবো। শম্ভু মিত্র তো উনি তো একটা বিশাল ব্যক্তিত্ব। তো ওনার সঙ্গে আমার পরিচয়, আমরা যখন থিয়েটার করতে গেলাম কলকাতায়, তখন তো একদিন ওনার বাসায় গেলাম, মানে ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম যে আপনার বাসা, বললো যে তুমি বুধবার দিন বিকেল 4টায় চলে এসো। তো আমরা 3টার সময় গিয়ে চলে গেছি ওখানে, গিয়ে তো ঘুরছি ফিরছি, কখন 4টা বাজবে। তারপর ফুল কিনে চলে গেলাম। উনি রজনীগন্ধা খুব পছন্দ করতেন। তারপর কথা হলো, কি হলো, তারপর এক ধরনের কি বলবো, বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে গেছিল। কারণ কলকাতার লোকেরা শম্ভু মিত্রকে দেবতা বানিয়ে একদম একা করে ফেলে রেখেছিল। সেখানে আমি বোধহয় ছিলাম ওনার একটা ভালো আশ্রয়, যে জন্য উনি আমাকে অসম্ভব পছন্দ করতেন, অ্যাডভাইস করতেন মানে জিজ্ঞেস করলে বলতেন। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম যে আমি যদি আপনাকে চিঠি লিখি আপনি কি উত্তর দেবেন? তো উনি বলেন যে তুমি চিঠি লিখে দেখো, আমার ধারণা আমি উত্তর দেবো। তারপর বহুবার মনে হচ্ছে চিঠি লিখি, কিন্তু লেখা হয়নি। লিখলে যদি উত্তরটা দিতেন সেটা আজকে কাজে লাগতো মানুষের। এবার আমরা পিটার ব্রুক সম্পর্কে একটু জানতে চাই। পিটার ব্রুক ইজ দ্য ফাদার অফ মডার্ন থিয়েটার। পিটার ব্রুকের সঙ্গে আমার একবারই দেখা হয়েছে 3 দিনের জন্য। কলকাতায় একটা ওয়ার্কশপ করতে গিয়েছিলাম আমি, নূর ভাই আর সারা ভাবি। তখন ওনার সঙ্গে দেখা। তো ওনার এমটি স্পেস বইটা আমার পড়া ছিল। তো ওনার ক্লাসে আমি সব মানে সব অদ্ভুত প্রশ্ন করা শুরু করলাম। বললাম যে আপনি এই জায়গায় এটা বলেছেন, কিন্তু আমাদের থিয়েটারে তো এটা হওয়ার স্কোপ নাই। পরে কফি ব্রেকে উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন কি আসলে আমি তোমাদের থিয়েটার সম্পর্কে জানি না, যে জন্য আমি ওয়েস্টার্ন থিয়েটারের উপর লিখেছি। তুমি যদি এটার প্রিফেসটা পড়ো তাহলে দেখবা যে প্রসেনিয়াম থিয়েটারের কথাই আমি বলেছি। তারপরে আমি বললাম যে আপনার আমাদের থিয়েটারে প্রাসঙ্গিকভাবে এই জিনিসটা কি হওয়া উচিত সেটা আপনার লেখা উচিত। বলছি দেখি, আই উইল সি। এবং ইজ ভেরি নাইস ম্যান, ভেরি স্মল, ভেরি নাইস। হুমায়ুন ফরিদির অভিনয়ের একটা আলাদা বিশেষত্ব আছে, একটু ডিফারেন্ট।
মানে হুমায়ুন ফরিদি ইজ হুমায়ুন ফরিদি, এই কারণে কখনো হুমায়ুন ফরিদিকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না। তো এটার রিজনটা কি, এটার ভিতরের কাহিনীটা কি? দেখো, অভিনয়টা আমার কাছে ইটস লাইক এ প্রেয়ার। এটা আমার কাছে প্রার্থনার মতো একটা জিনিস। আমি যখন যে চরিত্রটা করি